অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা আর কতক্ষণ সহ্য করতে পারি? ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখার জন্য তাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হলো না, উল্টো স্ত্রী এবং সন্তানের লাশ নিয়ে যাওয়া হলো জেল গেটে, সেই বিষয়টি নিয়ে গত 2 দিন যখন সারা দেশ তোলপাড়, মানুষের চোখ দিয়ে পানি ঝরছে, সেই মুহূর্তে এই বিষয়ে নির্দয়ের মতো কোনো মন্তব্য করতে চাইলেন না, কোনো কথা শুনতে চাইলেন না এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার যে একের পর এক নানান ধরনের নির্মম কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করছে, আসলে তারা বলবেই বা কি? কতক্ষণ আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা যেতে পারে? ঘটনাটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। সচিবালয়ে সোমবার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা দায়িত্ব রয়েছেন তিনি, কৃষি বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজনে উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে যশোরের কেন্দ্রীয় কারাগারের সামনে যে সন্তান শুধু এই পর্যন্ত বলেছে, তাতেই তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, যা কৃষি বিষয়ে প্রশ্ন করেন, কৃষি বিষয়ে প্রশ্ন করলে আমি উত্তর দিব, আমি কৃষি ছাড়া বলবো না। এভাবে কয়েকবার করে সাংবাদিকরা যখন বললেন যে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর তিনি বললেন আজকে কৃষি। সাংবাদিকরা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে কথা বলতে হবে এবং তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করার চেষ্টা করলে তিনি বলেন আমি দায়বদ্ধ না। কে দায়বদ্ধ? এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? আইন মন্ত্রণালয়ের অধীনে আর এক মহামান্য উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কারো জামিন বাতিল হয়নি বলে মন্তব্য করেন। যখন সাংবাদিকরা বললেন যে জামিন তো দেওয়া হচ্ছে না এবং তাকে জামিন দেওয়া হয়নি বিধায় তার বিরুদ্ধে যে একের পর এক মামলা রুজু করা হচ্ছে, জামিন কোনোটা হওয়ার পরও আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, এই বিষয় যখন উল্লেখ করতে গেলেন সাংবাদিকরা, তখন তিনি বললেন আমি আওয়ামী লীগ বিষয়ে কিছু বলিনি। অথচ এই স্বরাষ্ট্র উপদেষ্টা কদিন আগেও যখন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, তখন তিনি নির্দেশ দিলেন কারোর বিরুদ্ধে মামলা থাক আর না থাক, আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করতে হবে। এ কথা তো স্পষ্ট বলেছেন। এবং আইন উপদেষ্টাও বলেছেন বিচারকদের উদ্দেশ্যে দেখে শুনে জামিন দিতে হবে। বিচারকদের ঘাড়ে কার কয়টা মাথা যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করা হয়? যাই হোক, সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন স্যার এটা একটা অমানবিক বিষয়, আপনাকে শুনতে হবে, তখন তিনি আবারও বললেন কৃষির উপরে কথা বলেন, কৃষি ছাড়া কোনো কথা হবে না। তখন সাংবাদিকদের মধ্যে একজন নারী সাংবাদিক বলে উঠলেন, স্যার তাহলে আপনি কাল বলবেন, কাল আসবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি? তিনি নির্দয়ের মতো বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেদিন মিটিং হবে সেদিন আপনারা আসবেন? বললেন না, আচ্ছা ঠিক আছে, আমি ধীরে সুস্থে সব কিছু জেনে কথা বলবো, কাল আসেন। এই হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচয়। এই নাকি সুশীল সমাজের ব্যক্তিরা এই সরকারে আছে, এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে। আমাদের আসলে ভাষা জ্ঞান হারিয়ে ফেলতে হয় মাঝে মধ্যে। উল্টো আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যার সময় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো, গণমাধ্যমে পাঠানো হলো। সেখানে কি বলা হলো? স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি। সেখানে বলা হচ্ছে পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। কে সিদ্ধান্ত নেয় জানাচ্ছি পরে। বলা হচ্ছে এখানে বিজ্ঞপ্তিতে মানবিক দিক বিবেচনা করে এই বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। কি ধরনের সহযোগিতা করা হয়েছে
সেটাও উল্লেখ অবশ্যই করতে হবে, যদিও আপনারা অনেকেই জানেন। বিষয় হচ্ছে যে সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন তিনি বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর একটি আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য। সবার কি এই বিষয়গুলো জানা থাকে? সব কিছুর প্রক্রিয়াগুলো কিভাবে মেনটেন করতে হয় জানা থাকে সবার? তারা বাগেরহাটে করেছে, যেহেতু বাগেরহাটে বাড়ি তার সাদ্দামের, তো তারা আবেদনপত্র নিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন জেলা প্রশাসকের এপিএস তাদের সঙ্গে কথা বলেন, সাদ্দামের পরিবারের সদস্যদের সাথে, এবং যশোর জেলা প্রশাসকের কাছে যে আবেদন করতে হবে এটি কেউ উল্লেখ করেনি, কেউ তাদের মনে করিয়ে দেয়নি। সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম তিনি মানচিত্রে এই বক্তব্যটি তুলে ধরেছেন। একটু শুনে আসি আমরা বক্তব্যটি। আসসালামু আলাইকুম। ভাইরাল হওয়া ছবিতে নিশ্চয় আপনারা এও খেয়াল করেছেন যে জেল গেটের মধ্যে যখন সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মরদেহ রাখা এবং তাদের দিকে সাদ্দাম ফ্যালফাল দৃষ্টিতে তাকিয়ে আছে, তার হাত দুটি কিন্তু পেছন থেকে বাঁধা ছিল। কি হতো হ্যান্ডকাপটি খুলে দিলে? সে তো জেলের গেটের মধ্যেই ছিল, শত শত পুলিশি প্রহরা। হ্যান্ডকাপ খুলে দিলে সে সবাইকে পাশ কাটিয়ে দৌড়ে পালাতে পারতো, সবার উপরে ঝাঁপিয়ে পড়তো।